দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোনোভাবেই বিদেশে পালিয়ে যেতে পারেননি। 14 জন হচ্ছে এখানে আজকে আনা হবে এবং বাকি যে জন যারা আছেন তারা কিন্তু পলাতক আছেন। আওয়ামী লীগের মন্ত্রিসভার অন্যতম সদস্য এবং তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন। ডিপ্লয় করেছি 48 ঘন্টার মধ্যেই। আমি মনে করি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি জীবনে যথেষ্ট সফল একজন উদ্যোক্তা, বিশ্বব্যাপী নাম সুনাম কামিয়েছেন। তবে রাজনীতির মাঠে বরাবরই তিনি অনুপস্থিত ছিলেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এক ধরনের ভালো সম্পর্ক ছিল, কিন্তু রাজনীতির মাঠে সেই 111 সরকারের সময় একটা দল ঘোষণার পর থেকে সেখান থেকে আবার সরে আসা, অ্যান্ড তারপর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ওনাকে কুপকাত করার চেষ্টা, বা তিনারও মনে মনে যে ক্ষোভ ছিলেন, দিন শেষে সরকার পতনের আগ মুহূর্তে তিনিও কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। এরপর তিনি ক্ষমতা গ্রহণ করলেন। এখন ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে ইস্যুটা, সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার কার্যক্রম পরিচালিত করা। আদালত থেকে ইতিমধ্যেই শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা বের হয়ে গেছে। পুলিশের মাধ্যমে ইন্টারন্যাশনাল পুলিশেরকে আপনার রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনা হয়। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অথবা ভারতের থেকে কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার যেই বক্তব্য সরকার দিচ্ছেন, এটা আসলে কতটুকু বাস্তবায়ন করবেন? কেউ কেউ বলছেন যে না, এটা সরকার বাস্তবায়ন করবে, কারণ দেশের যারা আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত হয়েছে, এই জুলাই আগস্টে যারা অত্যাচারিত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, প্রত্যেকেরই দাবি যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। কেউ কেউ দাবি করছেন ফাঁসি দিতে হবে, কারণ তিনি যে অপরাধ করেছেন সেগুলা ক্ষমার অযোগ্য হিসেবেই একদল বলছেন। এখন এই মুহূর্তে তার এই বিচারিক কার্যক্রমকে বাস্তবায়ন করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে হাজির করানো। এখন কেউ কেউ বলছেন যে যদি তাকে বাংলাদেশের মাটিতে হাজির করানো হয় তাহলে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হবে, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সরকার কতটুকু প্রস্তুত আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি এই মুহূর্তে রাজনীতির মাঠে অনেক বিভাজন দেখছেন। জামাত আলাদা, বিএনপি আলাদা হাঁটে, গণ অধিকার মাঝখান দিয়ে হাঁটে, ছাত্ররাও আলাদা আলাদা অনেক হাঁটতেছে, ডিভাইডেশনও আছে। কিন্তু একটা জিনিস যেটা বাস্তব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এই ইস্যু গঠিত যে কোনো কিছুতে আপনি দেখবেন সবাই আবার এক জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছে, কারণ সবারই একটা ভয় যে আওয়ামী লীগকে স্পেস দেওয়া যাবে না। এটা এই ব্যাপারে সবাই একদম মুহূর্তের মধ্যে আপনি দেখবেন যে একটা টিম হিসাবে তারা রাজপথে নেমে যাচ্ছে। তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তো কি হবে, সারা বাংলাদেশের যারা আওয়ামী বিরোধী রাজনীতির যে শক্তিটা আছে তারা একত্রিত হয়ে যাবে, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করলে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। যেমনটা বেগম খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়েছিল, জামাতের বড় বড় নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, তখনও কিন্তু এই দেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল, জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল। মামুনুল হককে যখন গ্রেপ্তার করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল যারা জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু অদ্ভুত কারণে কেউ মাঠে নামে না। শেখ হাসিনা সেটাকে সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটাকে কন্ট্রোল করেছিলেন। তো সরকার যদি ওই লেভেলে খেলতে পারে তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা যাবে, এতে আলাদা কোনো পরিস্থিতি তৈরি হবে না। আবার কেউ কেউ বলছেন যে যদি তারা একত্রিত না হয়, পুলিশ যদি ঠিকমতো ফাংশন না করে, সেনাবাহিনী যদি ধরেন ফাংশন না করে বা তারা ফুল সাপোর্ট না দেয়, শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রবেশ করে, তাকে ধরেন ইন্টারপোলের মাধ্যমে বা ভারত থেকে ফিরিয়ে আনা হলো, আসার আগে তিনি একটা ডাক দিলেন যে আমি 10 তারিখ বাংলাদেশে আসতেছি, 20 তারিখ বাংলাদেশে আসতেছি, তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে এই মুহূর্তে যে যেখানে আত্মগোপনে আছে, পলায়িত আছে, লুকায়িত আছে, দাড়ি মোচকাইটা অনেকে চেহারা পরিবর্তন করে রাখছে, এরা সবাই গর্ত থেকে বের হয়ে আসবে। তো ওই দিনটা হবে খুবই একটা হার্ডেস্ট টাইম। সেই দিন নানান ঘটনা ঘটতে পারে, শত শত মানুষ মারা যেতে পারে, হাজার হাজার মানুষ এখানে আহত হতে পারে। সেই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করবে সরকার? তো সেই জন্য কেউ বলছেন যে সাপের লেজ দিয়েই অনেকটা কান চুলকাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার কেউ বলছেন যে না, এটা শুধু বলার জন্য বলছেন, আসলে শতভাগ শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বা
সরকার প্রধানও যিনি আছেন তিনিও হয়তো চাইবেন না। কেন? শেখ হাসিনার যে মামলা হয়েছে, পরবর্তী রাজনৈতিক সরকার আসলে সেই রাজনৈতিক সরকারের মাধ্যমে শেখ হাসিনার বিচারের দায়ভারটা ছেড়ে দিবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছেন যে প্রতিটি হত্যার বিচার হবে, শেখ হাসিনাকেও ফেরত চাইব, তার মানে অন্তর্বর্তী সরকার ফেরত চাবে। আবার মাঝে মাঝে আমরা শুনি যে শেখ হাসিনা ভারত থেকে যেন বেশি কথা না বলে, সেটা ভারত সরকারকে মেসেজ দেওয়া হয়। এখন সবকিছু মিলিয়ে একটা মানে কি পারসেপশন হবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা আছে। আবার ধরেন গেল 10ই নভেম্বর আওয়ামী লীগের একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা একটা বোগাস আওয়াজ তোলা হয়েছিল নাকি প্রকৃতপক্ষেই ছিল। আমরা ধারণা করছি আওয়ামী লীগ মাঠে নামবে না, আসলে নামে নাই, কিন্তু সরকার কনসার্ন ছিল, সব দল একত্রিত হয়ে গেছিল। আপনারা দেখছিলেন এই ব্যাপারে কিন্তু একত্রিত। এখন আসলে কি সাপেল্লে যে কান চুলকাচ্ছেন, কারণ কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে যে তিনি তো ভাই কাল নাগিনী কাল সাপিনী, এরকম টাইপের ওয়ার্ডও কিন্তু তাকে নিয়ে তার সমালোচকরা বিভিন্ন সময় ব্যবহৃত করেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েও নানান ধরনের শব্দ ব্যবহার করে, খালেদা জিয়াকে নিয়েও ব্যবহার করে, মানে যে দর্শক দেখছিলেন এই ভিডিওটি এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আওয়ামী লীগ সরকার আমলের প্রভাবশালী 14 নেতা ও আমলাকে আজ আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই আসামিরা বর্তমানে অন্যান্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। ট্রাইব্যুনালে হাজিরা দিতে যে আসামিদের আনা হবে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, আহমেদ রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী। এছাড়াও হাজিরা দিবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, আওয়ামী জোট নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে উপস্থিত করা হবে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন নিয়মিত হাজিরা দিতেই ট্রাইব্যুনালে আনা হবে তাদের। এজলাসে থাকতে পারবেন আসামিদের আইনজীবী ও পরিবারের সদস্যরা। গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে আওয়ামী সরকারের 14 নেতা ও আমলাকে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যুক্ত হব তার সাথে। সাবরিনা, সেখানে এখন কি অবস্থা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মনি, আপনি কিন্তু জানেন যে জুলাই আগস্টে কিন্তু বহু মানুষের প্রাণ হারিয়েছে এবং বহু মার কিন্তু কোল হারানো হয়েছে, এবং তারই প্রেক্ষিতে যখন শেখ হাসিনা 5ই আগস্ট পতন হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেল, তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং তারই প্রেক্ষিতে কিন্তু আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বিচার করার জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হচ্ছে অভিযোগ দায়ের হয়েছে। এবং তারই প্রেক্ষিতে 3 সদস্যের বিচারপতি গোলাম মর্তুজার 3 সদস্যের যে বৈঠক, তারা মিলে হচ্ছে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে। এখানে আজকে 14 জন, যে সাবেক প্রধানমন্ত্রী, 2 জন উপদেষ্টা, একজন সাবেক বিচারপতি, একজন সাবেক সচিব, 14 জন হচ্ছে এখানে আজকে আনা হবে, এবং বাকি যে জন যারা আছেন তারা কিন্তু পলাতক আছেন। তো তারই প্রেক্ষিতে আজকে তাদেরকে আদালতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো গ্রেফতারি পরোয়ানা জারির পর আনা হবে এবং তাদেরকে আদালতে তোলা হবে। তবে কালকে চিফ প্রসিকিউটরের সাথে যে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে এটি হচ্ছে প্রাথমিকভাবে আসামি হাজিরার জন্য আসবেন, এবং তারা যেটি জানিয়েছিলেন যে তাদেরকে যে তদন্তের জন্য সময় দিয়েছিলেন সেটিতে আসলে সময় লাগবে। তো তারা হচ্ছে এই তদন্ত সংস্থার পক্ষ থেকে আসলে শুনছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।